দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে এই মুহূর্তে রাজ্যে তৈরি হচ্ছে একটি অনন্য রাজনৈতিক আবহ। এই দীঘা মন্দির ঘিরে বিতর্ক সেটা আগে ছিলই। দীঘা আসলে এই জগন্নাথ মন্দির নাকি জগন্নাথ ধাম নাকি জগন্নাথ কালচারাল সেন্টার, কিন্তু এই সমস্ত বিতর্ককে একদম পেছনে ফেলে যে বিতর্ক এই মুহূর্তে রাজ্য রাজনীতি কাঁপাচ্ছে সেটা হলো সেই জগন্নাথ ধাম উদ্বোধনে বিজেপির দিলীপ ঘোষের উপস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্বোধনী অনুষ্ঠানে, জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে রাজনীতির নানা মুখকে আমরা দেখেছি। তবে আলোচনার কেন্দ্রে যিনি উঠে এসেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সস্ত্রীক তিনি হাজির ছিলেন মন্দির দর্শনে। মুখ্যমন্ত্রীর সঙ্গে একদম আমরা কি দেখলাম, হাস্যোজ্জ্বল একটা সৌজন্য সাক্ষাৎ করলেন দিলীপ ঘোষ। আর তাতেই নতুন করে একটা জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, বঙ্গ রাজনীতির কি এই মন্দিরকে কেন্দ্র করে একটা মোড় ঘুরতে চলেছে? মন্দির উদ্বোধনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারাও কিন্তু আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু আমন্ত্রণে তারা কিন্তু সাড়া দেননি, উপেক্ষা করেছেন রীতিমতো। তারা বলেছেন যে হিন্দু নিয়ে, হিন্দু দেবদেবী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজনীতি করতে নেমেছেন তা কাম্য নয়। কেন বলেছেন? যে সরকারি টাকায় কোনো মন্দির একটি সরকার প্রশাসন তারা তৈরি করতে পারে না, আর সেটি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বয়কট করেছেন রীতিমতো বিজেপি, তারা যায়নি কেউই। সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে কেবলমাত্র দিলীপ ঘোষই উপস্থিত থেকে সেই সৌজন্য রক্ষা করছেন, এমনটা দিলীপ ঘোষ বলছেন। অন্যরা কিন্তু এই সৌজন্য সাক্ষাৎকে অন্য চোখে দেখছেন, সোজা চোখে কেউই দেখছেন না। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার আলাপচারিতা, ছবি তোলা, পরে সমুদ্র তটে প্রাতঃভ্রমণে তার একদম খোলামেলা বক্তব্য। বঙ্গ রাজনীতিতে এখন একটা নতুন, বলতে গেলে নতুন একটা মোড় এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একাধিক বিজেপি উচ্চ স্তরের নেতৃত্বরা এই মুহূর্তে কেউ টুইট করছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় লিখছেন, কেউ বা একদম সংবাদ মাধ্যমে সরাসরি এই দিলীপ ঘোষের সেখানে যাওয়া নিয়ে সরাসরি মন্তব্য করছেন, দিলীপ ঘোষকে আক্রমণ করছেন, তার রাজনৈতিক উত্থান পতন নিয়ে একাধিক মন্তব্য করছেন। তবে তার শীর্ষে যারা রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তাদের বক্তব্য দিয়ে আমি শুরু করব। তাদের বক্তব্য আপনাদের প্রথমে শোনাবো। গতকালকে কাঁথিতে আপনারা জানেন শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে সাংবাদিকদের তিনি মুখোমুখি হন। যখন তাকে দিলীপ ঘোষ নিয়ে প্রশ্ন করা হয়, তার যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়, তিনি আসলে এড়িয়ে গিয়েছেন, কিন্তু উত্তর দিয়েছেন। তিনি বললেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো প্রেম পীড়িতের কোনো উত্তর তিনি দেবেন না। নাম না করে একদম দিলীপ ঘোষকে তিনি আক্রমণই শানিয়েছেন বলা চলে। এবং পাশাপাশি দিলীপ ঘোষের সেখানে যাওয়া নিয়ে মন্তব্য দিয়েছেন সুকান্ত মজুমদারও। দল যেখানে যেতে বারণ করা হচ্ছে, দলের তরফ থেকে যেখানে যাওয়া নিষেধ করা হচ্ছে, দল আসলে যেটাকে বারবার তারা বলেছে কালচারাল সেন্টার, হিন্দু নিয়ে, হিন্দুদের দেবদেবী নিয়ে রাজনীতি, সেখানে কেন যাবে প্রশ্ন তুলেছেন। দুটো বক্তব্যই পরপর শোনাবো আপনাদের, শুভেন্দু এবং সুকান্ত। দেখুন, একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব। অনেকের আমন্ত্রণ ছিল। ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। ওনার শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে, সেটা ওনার ব্যাপার।
একদিকে যখন দিলীপ ঘোষের সেখানে যাওয়া নিয়ে একের পর এক বিজেপির নেতৃত্বরা তাকে মন্তব্য করছেন, তাকে আক্রমণ করছেন, যা নয় তাই সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে। তথাগত রায় থেকে শুরু করে সৌমিত্র খা থেকে শুরু করে কৌস্তব বাগচি থেকে শুরু করে একাধিক জন লিখেছেন। তবে সেই সব কথার একদম ধরে ধরে উত্তর দিয়েছেন আজ দিলীপ ঘোষ। দীঘায় প্রাতঃভ্রমণে তিনি বেরিয়ে নাম না করে দলের একের পর এক নেতাদের রীতিমতো এক হাত নিয়েছেন। কি বলেছেন আমি শুরুতে এক একটা করে বক্তব্য আপনাদের পরপর শোনাবো। তিনি বললেন যে আমার পার্টির কিছু লোক তারা কষ্ট পেয়েছে। তিনি দিলীপ ঘোষ যে এই জগন্নাথ ধাম দারুদঘাটনে গিয়েছেন, সেখানে কেউ কেউ হতাশায় ভুগছে, ভাবছে সুইসাইড করবে কিনা। বিজেপি করতে গেলে হতাশায় ভুলবেন না, হতাশা হবেন না, চোখের জল ফেলবেন না। আমরা পার্টিটা দাঁড় করিয়েছি রক্ত ঘাম দিয়ে, যাদের নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা করে কমবে খাচ্ছে তাদেরই এখন বেশি পেট ব্যথা হচ্ছে। যাদের নেতা করেছি ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত। দিলীপ ঘোষ কি বললেন একদম শুরুতেই দেখাবো আপনাদের। পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয়, হয়েওছে, কিন্তু আমার খুব মজা লাগছে। আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। গতকাল জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার পর সস্ত্রীক দিলীপ ঘোষ যে প্রশ্নটা কানাঘুষে সব থেকে বেশি উঠেছে সেটা হলো, দিলীপ ঘোষ কি এবার বিজেপি ছাড়ছে? দিলীপ ঘোষ কি তৃণমূলে যোগদান করবে? তবে এই প্রশ্নেরও একদম সোজা সাপটা উত্তর দিয়েছেন আজ মর্নিং ওয়াকে বেরিয়ে। দিলীপ ঘোষ কি বললেন? তিনি রাজনীতি ছেড়ে দেবেন, রাজনীতি ছাড়তে পারেন, কিন্তু বিজেপি তিনি ছাড়ছেন না। কি বলেছেন দেখুন। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে। সেটা হওয়ার চান্স নেই, কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, লড়াই চলবে। আর যে আমার লক্ষ লক্ষ সাথী 10 বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, প্রাণ দিয়েছেন, পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, সেটাই আমাদের কাছে প্রেরণা। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে। তা হয়নি, 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তার ফলে 77 সিট জিতেছিলাম। আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতি চলে যাচ্ছে। কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা, আমাদের রাস্তা ঠিক আছে, ঘাবড়াবেন না, ভয় পাবেন না। বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মনে করিয়েছেন তার দলের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী থেকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সৌজন্যের কথা। দলের বিরোধী শিবিরকে নিশানা করে দিলীপ ঘোষ বলেছেন, যারা 20-21 সালে বিজেপিতে এসেছে তারা বিজেপিকে বুঝতে পারবে না। কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না, আমাকে কাটলে হিন্দুত্বের রক্তই বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কি রক্ত আছে জানি না, তারা বহু জায়গায় ঘুরে এসেছেন। দেখুন কি বললেন। আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নাই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি। আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছেন। তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন।
ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল, অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে, কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সেজন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না, এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সে মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে, বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না, তারা বিজেপি জানে না, তারা দিলীপ ঘোষকে চেনে না, এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। যারা মমতার আঁচলের তলায় থেকে নেতা হচ্ছে, তারা বড় কথা বলছে, চরিত্র নিয়ে কথা বলছে। যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজ বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। 4টে করে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাতের জীবন দিনের জীবন আলাদা। তারা আমাকেই ত্যাগী ভোগী বলছে, আহাম্মক বলে মন্তব্য দিলীপ ঘোষের। বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসেছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে অনেকে, চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে, 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। রাস্তায় দাঁড়িয়ে বলো, লোকে কি বলবে? দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়ে ছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ। তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না, তার নীতি পাল্টাবে না। দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে, অর্ধেকটা হয়ে গেছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি, তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে। দলে হিন্দুত্ব নিয়ে যারা আওয়াজ তোলেন বা তুলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদেরও আক্রমণ শানান বিজেপি নেতা দিলীপ ঘোষ। বলেন, আজ যারা বড় বড় কথা বলছেন, হিন্দুর জন্য কত লড়েছেন, তারা কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগও নেই, বিজেপিতে কামাতে এসেছেন। আমি দোকান সাজিয়ে দিয়ে এসেছিলাম, 77টা এমএলএ দিয়ে। 1 ডজন এমএলএ আজ নেই কেন? সবাই চলে যাচ্ছে কেন? জবাবটা কে দেবে? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। যে কর্মীরা আবেগে ভাসছেন, আবেগে ভাসার সময় নয়। যদি সত্যি সংকট আছে, লড়াই করুন। আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে। আজ যারা বড় বড় কথা বলছেন, তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন, কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে। 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নামছে। 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল, এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে, আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা হার জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন, আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজকে? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে, বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না।
গতকাল জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন এবং সেখানে গিয়ে দিলীপ ঘোষের যাওয়া, দিলীপ ঘোষের সৌজন্য সাক্ষাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে সৌজন্য সাক্ষাৎ করা, কিভাবে হেসে তিনি কথা বলেছেন, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা নিয়ে এই মুহূর্তে রাজনীতির একটি নতুন সমীকরণ সৃষ্টি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ঘটনা বিজেপির অভ্যন্তরীণ সংকটেরই প্রতিফলন। কারণ দিলীপ ঘোষকে আমরা দেখেছিলাম মেদিনীপুর থেকে সরিয়ে বর্তমান দুর্গাপুরে প্রার্থী করা, তার পরাজয়, দলের কোনো পদে না থাকার কারণে তার প্রভাব কমে যাওয়া, এই সমস্ত কিছুরই প্রতিফলন দেখছি। আদতে কি হবে ভবিষ্যতে, এই মুহূর্তে একাধিক প্রশ্ন যে জমা হচ্ছে শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেও। কারণ সামনে নির্বাচন রয়েছে 26-এর, সেই নির্বাচনে তো একটা বড় চমক দেবেই, সেটা শাসক দল হোক বা সেটা বিজেপি হোক, প্রধান বিরোধী দল, তার উত্তর দেবে সময়ই। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।